সেই ক্লাসিক যুগের আমাদের বাংলা সিনেমার যে ক্লাসিক যুগ বলি সেই যুগের মানে চিরস্মরণীয় একটা জুটি আজিম সুজাতা। রাজধানীর বুকে ওনার প্রথম সিনেমা। রাজধানীর বুকেতে উনি একটা পার্শ্ব চরিত্র করেন। এটাও উনি করতে পারতেন না যদি ওনার বন্ধু রবিন ঘোষ, সঙ্গীত পরিচালক, এই রবিন ঘোষ আসলে এহতেশাম সাহেবের সাথে পরিচয় করিয়ে দেয় তার এই বন্ধুকে, এবং এহতেশাম তাকে প্রথম পরীক্ষার জন্য তাকে এই রাজধানীর বুকে সিনেমাতে একটা পার্শ্ব চরিত্র অভিনয় করায়। তো এর মাধ্যমে কিন্তু আজিমের মানে ইন্ট্রোডিউস হয় বাংলা সিনেমার মধ্যে। আর ওদিকে সুজাতা যখন আসে তখন এই যে আপনি বলছেন মেঘ ভাঙা রোদের কথা বলছিলেন, এবং পরে অন্য সিনেমাগুলোর মাধ্যমে দুশ্মনী করোনা প্রিয়তম। আপা ববিতা তো মানে যখন তার বয়স 24 বছর, সেই সময় উনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, আপনি জানেন কিনা? অবশ্যই। বসুন্ধরা সিনেমা, হ্যাঁ, 1977 সালে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে সুভাষ দত্তের সিনেমা ছিল। তো মানে এই অ্যাচিভমেন্টটা খুব কম না ববিতার, এবং জীবনে অনেক হ্যাঁ, সেটাই তাকে এগিয়ে দিয়েছিল। এবং সেই বসুন্ধরা চলচ্চিত্রে আমার যতটুকু মনে পড়ে যে ওই সময় এত মানে কাহিনীর ডেপথ এত বেশি ছিল। বসুন্ধরা চলচ্চিত্রটি, ববিতার ছবি আঁকা হয়েছিল, একটি শিশুকে তিনি স্তন পান করাচ্ছেন, এরকম একটা পোর্ট্রেট। চিন্তা করা যায় ওই সময়কার, এবং সেটা যে কত একটা মানে নান্দনিকতার একটা ছাপ। এবং আমি বলবো যে ইলিয়াস কাঞ্চন তিনিও চমৎকার অভিনয় করেছিলেন। এটাতে প্রথম সিনেমা এটা সম্ভবত। পারভিন সুলতানা দিদি ওনার নাম। খুব অভিজাত ফ্যামিলি থেকে ওরা সিনেমা জগতে আসা। এই মানে সিনেমার নায়িকাদের বিষয়ে মানুষের যে একটা মানে নর্মাল ধারণা যে সিনেমার নায়িকা মানে এইরকম সেরকম, দিদির ক্ষেত্রে এসে একটা বিষয়টা ভিন্ন হয়। মানে ওনার পার্সোনালিটি বলবো, ওনার রুচিশীল যে অ্যাপিয়ারেন্স, স্ক্রিন অ্যাপিয়ারেন্স, সব কিছু মিলিয়ে ওনাকে মানুষ একটু অন্যভাবে গ্রহণ করে। আপনি যদি জানেন যে এই দিদির আগমন হয়েছিল নতুন মুখের সন্ধানে, এই 1984 সালের যে ওইটা হয়েছিল সেটার মাধ্যমে, এবং সেখানে ওনার যে প্রথম স্বামী যে সোহেল চৌধুরী, উনি ছিলেন দোয়েল সহ সময় এসেছেন, একদম একসাথে এসেছিলেন। দিদির কিন্তু এই অভিনয়টা সিনেমা দিয়ে না। আচ্ছা, সিনেমা দিয়ে তো না, ওই যে 1984 সালে যখন নতুন মুখের সন্ধানে মানে কার্যক্রমটা হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের, সেই সময়টায় দিতি, সোহেল চৌধুরী, দোয়েল সহ আর বেশ একটা গ্রুপ আসে আর কি ফিল্মে। সেই সময় দিদির ফিল্মে আগমন। দিদি শুরু করেছিল টেলিভিশনের নাটক দিয়ে, বিটিভিতে নাটক, আল মনসুর সহ অন্যান্য কয়েকজন প্রডিউসার তাকে নিয়ে এসেছিলেন, এবং সেইখানে এসেই প্রথম নাটক করার পরে কিন্তু ফ্যামিলি খুব কনজারভেটিভ না, আমাদের পরিবারের মেয়ে নাটক করতে পারবে না, নাটক করতে পারবে না মানে নাটক করা বন্ধ হয়ে গেল। আবার কিছুদিন পরে আবার মানে ইনভাইট করলো বিটিভি থেকে, এবং সেই ফ্যামিলির কাছে অনুমতি নিয়ে সে আরেকটা নাটক করেছিল। এই নাটক দুটাই খুব জনপ্রিয় হয়, মানে মানুষের মুখে মুখে থাকে যে না, মেয়েটা খুব সুন্দর, নতুন অভিনয় করছে, ভালো করছে, বেশ ফ্যামিলি তখন একটু নরম হয়, একটু মানে জনপ্রিয়তার মুখ তো আসলে থাকে। মানে বাবা মা তুই চিন্তা করে যে না, সবাই প্রশংসা করছে নিশ্চয়ই আমার মেয়ে। এক পর্যায়ে ওই যে ফিল্মেও কাজ শুরু করে। আর দিদি কিন্তু মানে এই শিল্প চর্চা শুরু হয় একদম ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা, একদম শিশু একাডেমি, যে শিশু একাডেমিতে কিন্তু সে জাতীয় পর্যায়ে এসে বেশ ভালো করেছিল। মানে পরিবারটা ধার্মিক, তারপরেও শিল্প সংস্কৃতির প্রতিও তাদের পারিবারিক ভাবেও এগিয়েছে। মেয়েটা যখন বড় হয়েছে ওই সময়টা আসলে তারা চায় নাই যে জগতে যাবে। শিল্পী অবস্থায় হয়তো পারমিশন দিয়েছিল, কিন্তু ওই টিনেজ অবস্থায় অথবা তরুণী অবস্থায় তারা চাইনি আর কি। তো এইভাবেই হলো শুরু, এবং এই ফিল্মে যখন এলো দিতি, সেই সময়টায় কিছুদিন বেশ ভালো কাজ করলো, খুব তার রমরমা অবস্থা। ওই অবস্থায় তার পরিচয় হলো সোহেল চৌধুরীর সাথে একটা ক্লাবে গিয়ে, এবং এই ক্লাবে গিয়ে পরিচয় হওয়ার পরে তাদের মধ্যে হৃদ্যতা বাড়লো আর কি। এই হৃদ্যতাটা বাড়ার একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল তারা বিয়ে করবে। যদিও সোহেল চৌধুরীর ক্যারিয়ার দিতির সমপরিমাণ করেনি, রাইজ করেনি, কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল বলে ভাবো যে বিয়ে করবে। তো বিয়ে করলো, বাচ্চা হলো দুটো।